the headline. Don't rush fuel import privatizations. প্রথমে আমরা দেখব এই যে দেখেন এই শব্দটাকে আপনি দেখেন কিভাবে ইউজ করা হয়েছে। রাশ মানে হচ্ছে আমরা জানি খুব দূরে পালিয়ে যাওয়া, তাড়াহুড়া মানে একদম, এটা লিটারাল মিনিং। কিন্তু এখানে কোনো দৌড়ানো বলতে কোনো মানুষ এখানে কোনো রেসে অংশগ্রহণ করতেছে না। আপনার ব্যাকগ্রাউন্ড সেন্টেন্সটা পেতে কিন্তু এখানে দৌড়ানোকে ইন্ডিকেশন করা হবে না। এই যে এটাই বলেছি, একটা শব্দ সেন্টেন্সের ব্যাকগ্রাউন্ড বেজে, তাহলে কি বলা হচ্ছে? ডোন্ট রাশ, অর্থাৎ এখানে তাড়াহুড়া করা যাবে না, অযথা তাড়াহুড়া করা যাবে না, অযৌক্তিক কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, এভাবে বলা হচ্ছে। ফুয়েল ইম্পোর্ট প্রাইভেটাইজেশনস, যে জ্বালানির আমদানিটাকে ব্যক্তিগতকরণ করা, সে বিষয়টাকে তাড়াহুড়া করা যাবে না। এখানে রাশ শব্দটা হচ্ছে দ্য মেইন ভার্ব, এর ডন দিয়ে শুরু হয়েছে। বাক্যের শুরুতে কিন্তু কোনো সাবজেক্ট কিন্তু নাই। এরকম বাক্যের শুরুতে যদি কোনো সেন্টেন্সের প্যাটার্নটা দেখেন, সেন্টেন্সের প্যাটার্নটা যদি আমরা দেখি, অর্থ অনুসারে 5 প্রকার সেন্টেন্স আমরা জানি সবাই: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। এটা হচ্ছে দি ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাটার্ন। এটা যদি দেখি আমরা, এটা হচ্ছে দি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, এই যে ইম্পারেটিভ সেন্টেন্স সর্বদা মেইন ভার্ব দিয়ে শুরু হবে, অলওয়েজ দিয়ে শুরু হবে, নেভার দিয়ে শুরু হবে, ডোন্ট দিয়ে শুরু হবে। এক কথায় কোনো সেন্টেন্সের সরাসরি শুরুতে যদি কোনো সাবজেক্ট না থাকে, বুঝে নেবেন এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এবং ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কী কী বোঝাই? আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ বোঝায়, উপদেশ বোঝায়, অনুরোধ বোঝায়, নিষেধ বোঝায়, এরকম কিছু বোঝাই। যেমন এখানে একটা সরকারকে হচ্ছে তো একজন এডিটর বা যে কোনো একজন সাংবাদিক চাইলে তো অর্ডার করতে পারে না গভর্নমেন্টকে উপদেশ দিতে পারে বা গভর্নমেন্টকে রিকোয়েস্ট করতে পারে। এটা হচ্ছে একটা রিকোয়েস্ট, কথাটা এরকম। সরাসরি নিষেধও বলা যাবে না, কিন্তু এটা প্রহিবিশনও বলা যাবে না। আবার আরেকটা বিষয় যদি দেখি, ফুয়েল শব্দটা আমরা জানি, ফুয়েল শব্দটা হচ্ছে যে একটা কী হয়, যেটা নাউন হয়। কিন্তু আপনি যদি দেখেন, তাড়াহুড়ো করা যাবে না কোন বিষয় নিয়ে? এই যে এই ফুল বিষয়টা নিয়ে, যে জ্বালানি আমদানি ব্যক্তিগতকরণ, এই বিষয়টা ফুল, এই বিষয়টা হচ্ছে যে একটা অবজেক্ট। এটা যেহেতু অবজেক্ট হয়েছে, তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে যে একটা নাউন ফ্রেজ। এটা হচ্ছে যে একটা নাউন ফ্রেজ। আর একটা বিষয়, নাউন ফ্রেজের সবসময় শেষের ওয়ার্ডটা সর্বদা নাউনেই হবে। এখানে এটা কীভাবে হয়েছে? নাউনটা প্রাইভেট থেকে প্রাইভেটাইজ, প্রাইভেটাইজ থেকে প্রাইভেটাইজেশনস, সরাসরি প্রাইভেট থেকে হচ্ছে যে অ্যাডজেক্টিভ প্রাইভেট, প্রাইভেটাইজ হচ্ছে দ্য ভার্ব, প্রাইভেটাইজেশন হচ্ছে দ্য নাউন। আচ্ছা, যাই হোক, এরপরে কি বলা হচ্ছে দেখেন, আমি একটা মিনিটকে একজন ঢুকতে চাচ্ছে। এরপরে যদি দেখি পরবর্তীতে কি বল, সাবটাইটেলে কি বলা হচ্ছে, এনি মুভ টু ওপেন অফ দ্য রিফাইন্ড ফুয়েল ইম্পোর্টস দ্য নিডস দ্য কেয়ারফুল স্ক্রুটিনি। স্ক্রুটিনি মানে হচ্ছে যে কোনো কিছু যাচাই করাকে বোঝাই। যেমন একটা সেন্টেন্সকে বিশ্লেষণ করার আগে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভার্বটাকে কিন্তু আইডেন্টিফাই করবেন। এখানে নিডস হচ্ছে দ্য ভার্ব, এবং এটা মেইন ভার্ব অর্থ ইউজ করা হচ্ছে। এটা যদি মেইন ভার্ব হয়, তাহলে সাবজেক্ট কোনটা? এনি মুভ টু ওপেন অফ রিফাইন্ড ফুয়েল ইম্পোর্টস, এটা হচ্ছে দ্য ফুলটাই হচ্ছে দ্য সাবজেক্ট। এখন সাবজেক্ট দেখেন, সাবজেক্টকে ইমপ্রুভ করতে গেলে এখানে রাইটিংয়ের একটা স্কিল আমরা শিখতে পারি। কি শিখতে পারি? এটাকে যদি আমি প্রথমে যদি ট্রান্সলেশন করি, এনি মুভ, কোনো অগ্রসর, কোনো পদক্ষেপ। এখানে মুভ মানে হচ্ছে আমরা জানি অগ্রসর হওয়া, সামনের দিকে আগানো। মুভের নাউন হচ্ছে যে মুভমেন্ট, যেটা আন্দোলন বোঝায়। কিন্তু এখানে মুভ মানে হচ্ছে তো কোনো পদক্ষেপকে বোঝানো হচ্ছে। তাহলে দেখেন এখানে মুভ মানে অগ্রসর হওয়াকে বোঝানো হচ্ছে না। বাক্যভেদে কোনো পদক্ষেপ, টু ওপেন আপ, উন্মুক্ত করা, ইনফিনিটিভ। টু রিফাইন ফুয়েল ইম্পোর্টস, যে জ্বালানি আমদানিকরণের বিষয়, মানে যে পরিশোধিত জ্বালানি আমদানিকরণ,
যেটা এটার পদক্ষেপ নিডস, এটা প্রয়োজন কেয়ারফুল স্ক্রুটিনি, যেটা একদম মানে খুব বিচক্ষণ যাচাইকরণ প্রয়োজন। অর্থাৎ এডিটোরিয়ালটার মাধ্যমে বলা হচ্ছে যে এটা প্রাইভেটাইজেশন করার আগে অবশ্যই এটা কিন্তু যাচাইকরণ করতে হবে। আবার এখানে কেয়ারফুল হচ্ছে যে আবার একটা নাউন ফ্রেজ, এটা হচ্ছে যে একটা অবজেক্ট। এখন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, আপনি যখন দেখেন এই যে দেখেন মুভ, এই মুভটা পর্যন্ত কিভাবে এটাকে কিন্তু গ্রো করেছে, ফ্রেজে গ্রো করেছে। মানে আপনি যখন আপনার লেখাকে গ্রো করতে যাবেন সব সময় কিন্তু আপনি একটা বেস ওয়ার্ড ধরবেন। যেমন এখানে বেস ওয়ার্ড হচ্ছে যে মুভ। একটা ওয়ার্ডকে যখন বেস করবেন ওটাকে প্রশ্ন করবেন, ওটাকে প্রশ্ন করলে অটোমেটিক্যালি কিন্তু অতিরিক্ত আর কি আনবেন, আরেকটু কীভাবে গ্রো করবেন সেটা বুঝতে পারবেন। যেমন এটা একটা পদক্ষেপ। কি পদক্ষেপ? যে পরিশোধিত তেল আমদানির যে উন্মুক্ত করা বিষয়টা, এটাকে আমি বলতে পারি এটা দা এই এনলার্জ করা, পদক্ষেপটা গ্রহণ করা, অনেকভাবে বলা যায়। অর্থাৎ মুভটা কিসের সাথে রিলেটেড? মুভটা হচ্ছে যে জ্বালানি আমদানির সাথে রিলেটেড। এটাকে যখন আমি বেস ওয়ার্ড ধরে যখন কোনো কিছুকে বলবো অটোমেটিকলি হচ্ছে যে আমার এই কথাটা কিন্তু চলে আসতেছে। এখান থেকে সেটা কি শিখেছি আমরা, এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। কিন্তু আমি যদি বলি টু ওপেন থেকে এতটুকু পর্যন্ত এটা ইনফিনিটিভ ফ্রেজ এবং এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন অ্যাডজেক্টিভ ফ্রেজ? কারণ এনি মুভকে এটা মডিফাই করেছে। অর্থাৎ আপনাদেরকে এটা শিখিয়েছি নাউন ফ্রেজের পরে সব সময় অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়, এটা একটা ইনফিনিটিভের অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে আপনি একটা সেন্টেন্সের সাবজেক্টকে অনেক বড় করে লেখার জন্য একটা নাউনকে ভিত্তি করে ও নাউনকে কিভাবে মডিফাই করে নাউন রিলেটেড অতিরিক্ত কিছু আনবেন। তাহলে দেখেন মুভ মানে পদক্ষেপ। কিসের পদক্ষেপ? এই যে এটা ওপেন করার পদক্ষেপটা। এভাবেই হচ্ছে আপনাকে আস্তে আস্তে গ্রো করতে হবে। আচ্ছা, আমরা এখন বিস্তারিত একটু যাব ভিতরে কি বলেছে। হ্যাঁ, এরপরও দেখি দ্য কারেন্ট এনার্জি ক্রাইসিস অ্যান্ড ইনক্রিজ, চলমান যে জ্বালানি সংকট, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমি ট্রান্সলেশন করতেছি। অ্যান্ড ইনক্রিজ দ্য গভর্নমেন্ট স্পেন্ডিং, সরকারের যে খরচ বৃদ্ধি অন ফুয়েল ইনপুটস, জ্বালানি আমদানির উপরে যে সরকারের জ্বালানি সংকট এবং সরকারের খরচ বৃদ্ধি, আনডাউটেডলি নিঃসন্দেহে কল ফর একটা গ্রুপ বারো, যেটা নির্দেশ করে, যেটা আহ্বান করে, যেটা আমাদেরকে বুঝায় ইনোভেটিভ আইডিয়াস, অসাধারণ একটা শব্দ, যেটা হচ্ছে আমাদের একটা প্রায়োগিক ধারণা বা প্রচলনামূলক ধারণা, যেটা একটা উদ্ভাবনী একটা ধারণা। অর্থাৎ এটা বোঝানো হচ্ছে যে সরকার যে জ্বালানির উপর যে একটা সংকট ভুগতেছে এবং যেটা খুব দ্রুত খরচ বৃদ্ধি পাচ্ছে, এই সব কিছুকে বিবেচনা করে এডিটোরিয়াল যে ধারণাটা সরকারকে দিতে চাচ্ছে সেই ধারণাটাকে এডিটোরিয়াল বলতে চাচ্ছে যে এটা একটা নিঃসন্দেহে আমার এই ধারণাটা এটা হচ্ছে যে একটা ইনোভেটিভ আইডিয়াস। এই সেন্টেন্সের মধ্যে কল ফর হচ্ছে যে এখানে এটা ভার্ব। তাহলে এটা যদি ভার্ব হয় আপনি দেখেন ফুল সাবজেক্টটা কি, এই যে দ্য কারেন্ট থেকে একদম এতটুকু পর্যন্ত হচ্ছে যে সাবজেক্ট, অনেক বিশাল একটা সাবজেক্ট। এটা হচ্ছে যে একটা নাউন ফ্রেজ। আমি একটা বিষয়কে আমাদের রাইটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে আপনি রাইটিংটাকে গ্রো কীভাবে করবেন। আপনি যখন একটা রাইটিংটাকে যখন গ্রো করতে যাবেন, যেমন এখানে তো আমি একটা ওয়ার্ডও দিতে পারতাম, সাবজেক্ট দিতে পারতাম। তাহলে একটা সাবজেক্ট দিলে আমার এটা একটা ওয়ার্ডই হবে। একটা ওয়ার্ডকে আমি এটা বড় করার জন্য তাহলে আমি ওয়ার্ডটাকে ফ্রেজে রূপান্তর করতে পারি, যেমন নাউনটাকে নাউন ফ্রেজে রূপান্তর করতে পারি। তাহলে নাউন ফ্রেজে রূপান্তর করার জন্য আপনাকে এরকম অনেকগুলো ইনফরমেশান আনতে হবে। যেমন ইনফরমেশানটা কীভাবে করবে আপনাকে এটা মাথায় আনতে হবে। মাথায় কীভাবে আনতে হবে? যেমন এখানে কিসের কথা বলা হচ্ছে? ইনোভেটিভ আইডিয়াসের কথা বলা হচ্ছে। তো ইনোভেটিভ আইডিয়াসের ভিত্তি করে আপনাকে একটা যুক্তি দেখাইতে হবে কেন ইনোভেটিভ আইডিয়া উনি যেটা দিচ্ছে সেটা, কারণ সরকারের কিন্তু অনেক সংকট। আচ্ছা, এরপর আসেন আনডাউটেডলি হচ্ছে যে এখানে অ্যাডভার্ব। হাউএভার, যাই হোক, কন্ট্রাস্ট, আমরা যখন এটা একটা ট্রানজিশনাল ওয়ার্ড, বাক্যের প্রথমে যখন আমরা কোনো বাক্যের শুরুতে কোনো ওয়ার্ড দেখব এটাকে বলবো কানেক্টরস
এটা ট্রানজিশনাল ওয়ার্ডস। এটা কেন ইউজ করা হয়? যেমন আগে কি বলেছে, পরে কি বলতেছে সেটা দেখি, তখন আমরা এটা বুঝবো এটা কেন ইউজ করা হয়েছে। দিস আইডিয়াস, দোজ আইডিয়াস, দিস থেকে দোজ, দিসের প্লুরাল ফর্ম হচ্ছে দোজ। এই ধারণাগুলো শুড নট বি কম্প্রোমাইজ, এগুলাকে আপোষ করা যাবে না। দ্য ন্যাশনাল ইন্টারেস্ট, জাতীয় স্বার্থে এগুলাকে আপোষ করা যাবে না। ইন এনি ওয়ে, যে কোনো উপায়ে, টু অর বি ইমপ্লিমেন্টেড, বাস্তবায়ন করা উচিত নয়। ইন হেস্ট, হেস্ট মানে হচ্ছে যে তাড়াহুড়া করা। যেমন তাড়াহুড়াকে আমি অনেকভাবে বলতে পারতাম, কুইকলি বলতে পারতাম, ইন এ হারি বলতে পারতাম, খুব দ্রুত, ইন এ হাই স্পিড বলতে পারতাম, অনেকভাবে বলা যাবে। তাহলে প্রথমে কিন্তু রাইটার কিন্তু কি পজিটিভ ধারণা দিয়েছে, কিন্তু পরবর্তীতে হচ্ছে কি বলেছে পজিটিভ ধারণার মধ্যে কিন্তু নাই, উনি নেগেটিভ ধারণা দিয়েছে। মানে সরকারের যে প্রাইভেটাইজেশন করবে জ্বালানি সেক্টরকে, এই সমস্ত সিদ্ধান্তগুলোতে কোনো প্রাইভেট কোম্পানির সাথে আপোষ করা যাবে না জাতীয় স্বার্থে। এবং এটা হুটহাট করে সরকার চাইলে কিন্তু গড়িমাসি করে কিন্তু এটা বাস্তবায়ন করতে পারবে না। তাহলে আগের কথাটা পজিটিভ, পরেরটা হচ্ছে যে নেগেটিভ, বা আগেরটা নেগেটিভ, পরেরটা পজিটিভ, এরকম এটাকে বলা হয় কন্ট্রাস্ট। আপনার ধারণাটা যখন কন্ট্রাস্ট হবে, বিপরীত হবে, তখন আপনি এখানে একটা এরকম একটা ট্রানজিশনাল ওয়ার্ড ইউজ করা হবে, সেটা হচ্ছে দ্য হাউএভার। তার মানে একটা সেন্টেন্স লেখার পরে আর একটা সেন্টেন্স এটার সাথে পরের সেন্টেন্সের সাথে অ্যাটাচ করার জন্য, লিঙ্ক করার জন্য বাক্যের শুরুতে একটা ওয়ার্ড ইউজ করতে হবে, এটাকে বলা হয় ট্রানজিশনাল ওয়ার্ডস। এই হাউবার হচ্ছে দ্য যাই হোক। আচ্ছা, এরপর ওটা দেখেন, দিস অ্যাপ্লাইজ বার অফ, এটা অ্যাপ্লাই করা হয় টু দ্য গভর্নমেন্টস কনসিডারেশন, সরকারের বিবেচনায়। এই যে গভর্নমেন্টস, সরকার থেকে সরকারের, পসেসিভ অ্যাডজেক্টিভ আপনাদেরকে বলেছিলাম, নাউনের পরে অ্যাপোস্ট্রফি এস থাকলে সেটা পসেসিভ অ্যাডজেক্টিভ, এগুলো গ্রামারে শেখানো হয়েছিল। এখানে আরেকটা বিষয় যদি বলি, আমি কনসিডার কেন বলেছি, না বলে কনসিডারেশন কেন বলেছি, আমাকে বুঝে নিতে হবে। কনসিডার থেকে কনসিডারেশন, ভার্ব থেকে এটা নাউন করা হয়েছে, কারণ গভর্নমেন্ট ইতিমধ্যে পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পরে কি হয়, এই বিন্যাসগুলো খুব গুরুত্বপূর্ণ সেন্টেন্সের প্যাটার্নের মধ্যে। তাহলে এটা যদি অ্যাডজেক্টিভই হয় তাহলে অবশ্যই এটা হচ্ছে দ্য নাউন। তাই আমি কনসিডার ভার্ব রাখতে পারি না, আমাকে কনসিডারেশন রাখতে হবে। এরপরে এই বিষয়গুলো সরকারি বিবেচনায় করা হয়। অফ অ্যালাউইং প্রাইভেট ফার্মস, বিশেষ করে প্রাইভেটের ফার্মগুলোকে কী করা হয়, যে অনুমতি দেওয়া হয়। এখানে একটা গ্রামারে খুব গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার, রাইট ফর্ম অফ ভার্বের আপনাদেরকে শিখিয়েছে টু। এখানে যদি প্রেপোজিশন যদি টু থাকে, আজকে আমার এই কলমটা একটু কাজ করতেছে না, আমি রিস্টার্ট করতে ভুলে গিয়েছিলাম কম্পিউটারটা। এখানে এই যে দেখেন টু এর পরে মূল ভার্বের বেস ফর্ম হয়। টু ছাড়া বাকি সকল প্রেপোজিশনের পরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হয়। কেন দেখেন, অ্যালাউ থেকে অ্যালাউইন হয়েছে। আচ্ছা, অ্যালাউইন দ্য প্রাইভেট ফার্মস, এই প্রাইভেট ফার্মগুলোকে কিন্তু অ্যালাউ করা টু ইম্পোর্ট, আবার ইনফিনিটিভ, আমদানি করতে, অ্যান্ড মার্কেট রিফাইন্ড, যে রিফাইন্ড পরিশোধিত পেট্রোলিয়াম প্রোডাক্টস। অর্থাৎ এই যে বিষয়টা কি বলা হচ্ছে, এখানে যে বিষয়টা বলা হচ্ছে, সরকারের যে এই সমস্ত বিষয়গুলো যে অ্যাপ্লাই করা হয়, যে প্রাইভেটাইজেশন করা, এটা করা, এটা করা, এটা তো সরকারের বাইরে করা হয় না, সরকারের বিবেচনায় তো করা হয়। অর্থাৎ সরকারের বিবেচনায় এটা করা হয়, এই জন্য রাইটার সরকারকে সজাগ করতেছে। এখানে দেখেন বিশাল একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের প্যাটার্নটা যদি আমি একটু দেখি, এখানে একটা মাত্রই আমি ফাইনাইট ভার্ব পাচ্ছি, ইমপ্লাইজ। ফাইনাইট ভার্ব কোথায় থাকে, সাবজেক্টের পরে থাকে, তাহলে দিস হচ্ছে দ্য সাবজেক্ট। এখন একটা সেন্টেন্স কি সিম্পল, এটা নাকি কমপ্লেক্স, নাকি কম্পাউন্ড, টোটালি ডিপেন্ড করবে এটা হচ্ছে দ্য ফাইনাইট ভার্বের উপরে। তাহলে অন্য অন্য যে ভার্বগুলো আছে, যেমন অ্যালাউইন, এটা নন ফাইনাইট ভার্ব, টু ইম্পোর্ট, এটাও হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব, রিফাইন, এটাও হচ্ছে দ্য নন ফাইনাইট ভার্ব। তাহলে চারটা ভার্ব আছে, কিন্তু চারটা ভার্বের মধ্যে আপনি এটা কয়টা ক্লজ আছে, এটা কোন সেন্টেন্স, সেটা টোটালি ডিপেন্ড করবে হচ্ছে ফাইনাইট ভার্বের উপরে। তাহলে একটা ফাইনাইট ভার্ব মানে একটা ক্লজ মানে এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। তাহলে এখান থেকে বুঝেছেন, আপনি যখন একটা সেন্টেন্স গঠন করতে যাবেন, সেন্টেন্সটা কি সিম্পল, নাকি এটা কি কমপ্লেক্স, নাকি এটা কম্পাউন্ড।
এই জিনিসগুলো হচ্ছে যে সম্পূর্ণ ফাইনাইট ভার্বের উপর নির্ভর করবে, এটা মাথায় রাখবেন। তাহলে আমরা যখন একটা সেন্টেন্স গঠন করতে যাব, সবসময় একটা সেন্টেন্সের প্রথম ভিত্তি হচ্ছে তাকে ফাইনাইট ভার্বটা, এটা ছাড়া কখনো বাক্য হবে না। এবং এটা কিন্তু গ্রামেটিক্যালি কিন্তু কারেক্টলি লিখতে হবে। অন্য ভার্ব বলে কোনোটা, যেমন এটা জেরান্ট, এটা ইনফিনিটিভ, এটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ওগুলো হচ্ছে যে এক এক ফর্মও হতে পারে। কিন্তু সেন্টেন্সটার মেইন ভিত্তিটা ঠিক রাখার জন্য একটা বাক্য যখন আপনি লিখবেন, সর্বদা মনে রাখবেন সেটা হচ্ছে আপনি ফাইনাইট ভার্বটা ঠিক রাখবেন, এটাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, এরপর ওটা দেখেন, আমি এটা যদি একটু এখানে একটা কোশ্চেন। ইয়াস, হ্যাঁ, ইউ ক্যান আস্ক কোয়েশ্চেন্স। হোয়াট ইজ দ্য কোয়েশ্চেন্স? এন্ড এর পরে কি 2 মার্কের ওটা কি উজ্জ্বল নাকি 2? না, ওটা তো উজ্জ্ব নাই। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন, এটা মানে আপনি প্যারালাল স্ট্রাকচারের কথা বলতে চাচ্ছেন, এই তো? জি জি। নো, এটা প্যারালাল স্ট্রাকচারের মধ্যে এভাবে হয় নাই। এটা প্যারালাল স্ট্রাকচারের মধ্যে হবে কেন? এই যে প্যারালাল স্ট্রাকচারের মধ্যে তো এমনিই আছে, টু দ্য গভর্নমেন্টস কনসিডারেশনস দ্য অ্যালাউইং, এটা হচ্ছে দ্য ফুলটা নাউন ফ্রেজ, এবং মার্কেট রিফাইন এটা হচ্ছে দ্য নাউন ফ্রেজ। আচ্ছা, তো প্যারালাল স্ট্রাকচারের মধ্যে তো এমনিতেও আছে। এবং আপনারা সবসময় দেখবেন যে কিন্তু শুধু ট্রান্সলেশনটা না, ট্রান্সলেশন আপনি নিজেই অনেক কিছু করতে পারবেন। আপনারা সবাই অনার্স মাস্টার্স করেছেন, ইংলিশ ন্যূনতম হলেও তো জানেন, ট্রান্সলেশন সবাই করতে পারবেন। কিন্তু এখানে আমার পড়া থেকে সবসময় মাথায় রাখবেন যে আমি তো ফুল কলাম বা ফুল এডিটোরিয়াল পড়াবো না, আমি যতটুকু পড়াই আপনি দেখবেন যে সেন্টেন্সটা কীভাবে গ্রো করতেছে। আপনি দেখেন এখানে একটা জিনিস আপনাদেরকে আমি বলি, এই যে দেখেন এখানে সেন্টেন্সটা শুরু হয়েছে, দেখেন ভেরিয়েশনটা কি সেন্টেন্সের সবসময় স্টার্টিং পয়েন্ট। আমি যে বিষয়গুলোকে হাইলাইট করবি, যেমন এটা ফ্রেজ দ্বারা শুরু হয়েছে, আবার এটা শুরু হয়েছে কানেক্টরস দিয়ে, আবার এটা শুরু হয়েছে শুধু সিম্পল মাত্র একটা ডেমনস্ট্রেটিভ একটা প্রোনাউন দিয়ে, সিম্পল একটা সাবজেক্ট দিয়ে। তাহলে এক একটা সেন্টেন্সের শুরুর ভেরিয়েশন এক এক রকম। এখানেই হচ্ছে যে লেখার একটা হচ্ছে যে আপনার সবচেয়ে বড় হচ্ছে যে ভেরিয়েশন। আপনি সবসময় একটা সেন্টেন্স কীভাবে শুরু হয়, একটা সেন্টেন্স সবসময় কিন্তু সাবজেক্ট দিয়ে শুরু হয়। আপনি যদি প্রত্যেকটা সেন্টেন্স যদি সাবজেক্ট দিয়ে শুরু করেন, আপনার লেখার মধ্যে কোনো ভ্যারিয়েশন নাই। এক্সামিনার কিন্তু আপনার লেখাটা মনে হবে যে এটা একটা শিশুসুলভ লেখা। আপনি যে একটা চাকরির ক্যান্ডিডেট, সেটার প্রমাণটাকেই আপনি যত বেশি ভ্যারিয়েশন করতে পারেন, তাহলে ভ্যারিয়েশনটা কীভাবে করবেন। তাহলে আমি আপাতত কী শিখেছি, সাবজেক্ট সরাসরি সাবজেক্ট দিয়ে শুরু করতে পারি, নাউন ফ্রেজ দিয়ে শুরু করতে পারি, এবং বাক্যটা হচ্ছে যে আমি কি কানেক্টরস দিয়ে শুরু করতে পারি, এবং সরাসরি একটা প্রোনাউন দিয়েও একটা বাক্য শুরু করতে পারি, প্রোনাউনও সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে। এবং আরেকটা কি শিখেছেন, একটা সেন্টেন্সের সাবজেক্টকে কীভাবে গ্রো করবেন। ওই যে বলেছিলাম আপনি সব সময় একটা হচ্ছে যে, যেমন এখানে দেখিয়েছিলাম আমি এই অংশটার মধ্যে, যেমন এটাকে আমি কিভাবে গ্রো করেছি। এই যে দেখেন, আমি চাচ্ছি যে এটাকে গ্রো করতে, তাহলে এটাকে কীভাবে গ্রো করেছি, আমাকে এনি মুভ, আপনি এনি মুভকে একটা ওয়ার্ডকে যখন আপনি আরেকটু বাড়াতে চাচ্ছেন, যে কোনো একটা ওয়ার্ডকে হেড ওয়ার্ড ধরে নেবেন, এটা একটা বেস ওয়ার্ড ধরে নেবেন। যেমন এনি মুভ, কোনো পদক্ষেপ, তাহলে আপনি যখন কোনো পদক্ষেপ, এটা কী আনতে পারে, পদক্ষেপ রিলেটেড, তাহলে আমি এটা জ্বালানি, তাহলে পদক্ষেপ রিলেটেড জ্বালানির সংক্রান্ত কোনো একটা পরিকল্পনা নিচ্ছে, এরকম কোনো কিছু, অটোমেটিকলি আপনার ব্রেন কিন্তু গ্রো করবে। আপনাকে একটা হেড ওয়ার্ড ধরে নিতে হবে, এভাবেই কিন্তু গ্রো করবেন। আপনি সরাসরি ফুল সেন্টেন্সটা হচ্ছে যে চিন্তা করবেন না, আপনাকে ওয়ার্ড বাই ওয়ার্ড আস্তে 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 সেন্টেন্সটাকে কীভাবে গ্রো করা হয়, কীভাবে লম্বা করা হয়, এই জিনিসগুলো আস্তে আস্তে আগে কিন্তু শিখেন। আচ্ছা, আসি এরপরটা দেখেন। এরপরে যদি দেখি আমরা পরবর্তীতে, টু বি ক্লিয়ার ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে এখন দেখেন আরেকটা ভেরিয়েশন, সাবজেক্ট ফ্রেজ দিয়ে, অ্যাডভার্বিয়াল কানেক্টরস দিয়ে, কি দিয়ে শুরু হয়েছে দেখেন, আবার শুরু হয়েছে সরাসরি ইনফিনিটিভ দিয়ে। পত্রিকায় হচ্ছে একমাত্র রাইটিংয়ের স্কিলকে একদম আপার লেভেলে নেওয়ার জন্য সবচেয়ে অ্যাডভান্স রাইটিং, অ্যাডভান্স রিডিং বলবো আমি এটাকে। একটা বইও কিন্তু এত সুন্দর করে লিখে না। আচ্ছা, যাই হোক, তাহলে এটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে, কোন বিষয়টা স্পষ্ট হচ্ছে, আপনি যখন রিডিং করবেন, রিডিং প্যাসেজ থেকে তো আপনাকে কোয়েশ্চেন করতে হবে সবসময়, প্রত্যেকটা ওয়ার্ড কার সাথে, একটু টু বি ক্লিয়ার মানে কি, তাহলে ওই যে প্রাইভেটাইজেশন করতেছে এই বিষয়টা হচ্ছে যে ক্লিয়ার করা হচ্ছে। আমি একজন রিডার হিসেবে প্রত্যেকটা শব্দ কোনটা কার সাথে রিলেট করে, এটা সাথে সাথে আপনাকে কিন্তু কি গ্র্যাব করতে হবে।
এই জিনিসটাকে বলা হয় রিডিংয়ের কি জানেন, এই জিনিসটাকে বলা হয় স্ক্যানিং বা স্কিমিং। আমার আজকে এটা আমি গিয়া দিই না তো, একটু লেখা একটু ডিস্টার্ব করতেছে। স্ক্যানিং বলা হয়, মানে আপনি সবসময় মূল বিষয়টাকে এনগ্রেভ করে ফেলতে হবে। আচ্ছা যাই হোক, ইউ আর নট অপোজড, আমরা এটার বিরোধীতে না। টু প্রাইভেটাইজেশনস, যে ব্যক্তিগতকরণ করা ইন জেনারেল, বিশেষভাবে, যেমন এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটাকে চাইলে আমি জেনারেলিও বলতে পারতাম, কোনো সমস্যা নাই। তখন জেনারেলি বললে এটাকে অ্যাডভার্ব হতো, আবার এটাকে আমি যখন ইন জেনারেল বললাম তখন এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে গেল। আবার প্রেপোজিশনাল ফ্রেজ বলবেন না, প্রেপোজিশন দিয়ে শুরু হয়ে যাবে। তাই ইন জেনারেলকে এখানে হাউ দ্বারা প্রশ্ন করা হচ্ছে, এই জন্য এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর একটা বিষয় লক্ষ্য করেছেন, একটা সেন্টেন্সের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা বাক্যের শেষেও হয়, শুরুতেও হয়, সাবজেক্টের পরেও হয়, অনেক জায়গায় হয়। এটার একটা নিজস্ব স্বাধীনতা আছে। আর গ্রেটার প্রাইভেট সেক্টর কম্পারেটিভ ডিগ্রি, বৃহত্তর আকারে যে প্রাইভেট সেক্টরকে পার্টিসিপেশন করা, এটা রাইটার বলতে চাচ্ছে এটা আমি একদম বিরোধিতা করতেছি না। ইন এরিয়াস, এখন যদি বলে আমি এরিয়াস, এটাকে কি বলবেন, এলাকা বলবেন না, এটাকে ক্ষেত্র বলতে হবে, বিভিন্ন ক্ষেত্র, যেটাকে স্পিয়ার্স বলতে পারি। ট্র্যাডিশনালি, ঐতিহ্যগতভাবে, ম্যানেজড বাই স্টেট ওন এন্টিটিস, মানে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন পক্ষের মাধ্যমে ঐতিহ্যগতভাবে ব্যক্তিগতকরণ করা বিভিন্ন প্রাইভেট সেক্টরকে, সেটা সরাসরি আমি বিরোধিতা করতেছি না। তাহলে এখন আবার একটু প্রশ্ন করতে পারেন, তাহলে এতক্ষণ তো উনি বিরোধীদের কথা বলতেছে, আবার এখানে বিরোধীদের কথা কেন করতেছে না, কেন বলতেছে? কথাটা কিন্তু কি, তার মানে উনি ওঠাই বলতে চাচ্ছে যে অন্যায্যটা, যেটা জনগণের স্বার্থে বিপরীতে যাবে, সেই প্রাইভেটাইজেশনকে বিপরীত করতেছে। ওই সমস্ত প্রাইভেটাইজেশনের বিরোধিতা করতেছে না যেটা জনগণের স্বার্থে কাজ করবে। আপনাকে মানে রাইটারের কনসেপ্টটা বুঝে নিতে হবে। আপনি যদি রাইটারের কনসেপ্টটা যদি গ্র্যাব করে ফেলতে পারেন, আপনি কম্প্রিহেনশন ফুল নিয়েছেন, সব কিছু বুঝতে হবে না। আবার দেখুন, যাই হোক, এই যে দেখুন আমার যে আগের কনসেপ্টের সাথে মিলে কিনা, প্রাইভেট সেক্টর ইনভলভ থেকে ভলভ থেকে নাউন হয়েছে। কেন হয়েছে সেটা আপনাকে বুঝতে হবে। দেখেন, শুড বি অ্যালাউড, যেটা অনুমতি দেওয়া উচিত, অনলি বাই দ্য এক্সটেন্ট, কিছু কিছু পর্যায়ে। এই যে দেখেন আমি কিছুক্ষণ আগে বলেছি, দ্যাট ইট ডাজ নট দ্য রেজাল্ট ইন, যেটা এমন কোনো ফলাফল দিবে না, ইন মার্কেট কনসেন্ট্রেশন, যে মার্কেটকে, বাজারকে কন্ট্রোল করবে, ক্যাটালাইজেশনস, যে বিশেষায়িতকরণ করবে, মনোপলিস্টিক প্র্যাকটিসেস, যে এক্সেডিয়েকরণ করবে, অ্যান্ড প্রাইস ম্যানিপুলেশন, মানে দ্রব্যমূল্যের বা মূল্যের কারসাজি করবে, অর আদারওয়াইজ, অন্যথায় কম্প্রোমাইজ দ্য কান্ট্রি এনার্জি সিকিউরিটি, না হলে সরকার অবশ্যই ওদের সাথে আপোষ করে যাচ্ছেন কথাটা। তাহলে দেখেন এই যে হাউবার কেন ইউজ করেছে। আবার দেখেন, প্রথমে কিন্তু প্রাইভেট সেক্টরের বিরোধিতা না, কিন্তু আবার বলতে যে প্রাইভেট সেক্টরকেও, মানে মানুষের ক্ষতি হয় মতো এই জিনিসগুলো যে ক্ষতি করে মানুষের, এগুলাকে যাতে তারা কন্ট্রোল করে ওরকম করা যাবে না। তাহলে দেখেন আগেরটার সাথে পরেরটার সাথে একদম কন্ট্রাস্ট, হাউএভার কানেক্টরস ইউজ করেছে। এই যে এটাকে বলা হয়, কানেক্টরসকে বলা হয়, আমি আগেও বলেছি ট্রানজিশনাল ওয়ার্ড। কানেক্টরসের উপর আপনাদেরকে মাঝখানে আমি কিছু ক্লাস দিব, যেগুলো রাইট অ্যান্ড রিলেটেড গ্রামারগুলো, ট্রানজিশনাল ওয়ার্ডসগুলোর ক্লাস দেবো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন একটা যদি সেন্টেন্সকে যদি আমি একটু গ্রামেটিক্যালি যদি বিশ্লেষণ করি, একটু দেখেন এই সেন্টেন্সটা, একটু দেখেন, এখানে অনেকগুলো কথা আসবে, আমি অনেকগুলো কথা আনবো। প্রথমে যদি বলি আমি ফার্স্টলি, এই সেন্টেন্সটা এখানে কিন্তু আমি দেখতেছি দুইটা ক্লজ আছে। প্রথম ক্লজটা কি, শুড বি অ্যালাউড, অক্সিলিয়ারি ভার্ব, মেইন ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে যে প্রাইভেট সেক্টর ইনভলভমেন্ট হচ্ছে যে সাবজেক্ট। তাহলে একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট, মানে ইতিমধ্যে আমি একটা ক্লজ পেয়ে গেলাম এতটুকু পর্যন্ত। তাহলে ডাস টু ডু ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডাস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এস বাই এস। রেজাল্ট হচ্ছে দ্য মেইন ভার্ব। টু ডু ভার্বের পরে সবসময় মনে রাখবেন, টু ডু ভার্বের পরে মেইন ভার্বটা বেস ফ্রম এ থাকবে। এখানে এস থাকলে এখানে কিন্তু আর এস থাকবে না, এটা মাথায় রাখবেন। আর টু ডু ভার্ব হয় নেগেটিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্সে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে টু ডু ভার্ব হবে না। আচ্ছা, তাহলে দেখেন যতটা ফাইনাইট ভার্ব ততটা ক্লজ, এটা একটা ক্লজ।
এখন দুইটা ক্লজ মানে কি, অবশ্যই একটা লিঙ্কার থাকবে, একটা কানেক্টরস। এই যে দ্যাট হচ্ছে এখানে কনজাংশন, দ্যাট হচ্ছে দ্য কনজাংশন। কি কনজাংশন? এটা একটা সাবঅর্ডিনেটরস, সাবঅর্ডিনেটিং কনজাংশন। এটা যদি সাবঅর্ডিনেটিং কনজাংশন হয় তাহলে অবশ্যই এটাকে বলতে হবে আপনার এই ফুল অংশটা, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আগেরটা কি? প্রিন্সিপাল ক্লজ, পরেরটা কি? সাবঅর্ডিনেট ক্লজ। একটা প্রিন্সিপাল ক্লজ, এক বা একাধিক ক্লজ থাকলে সেটা হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এখানেও একটা সেন্টেন্সের প্যাটার্ন জেনেছেন। আগের যতগুলো সেন্টেন্স দেখেছেন সবগুলো হচ্ছে যে সিম্পলে লিখেছে, পরেরটা হচ্ছে যে আবার কমপ্লেক্সে লিখেছে। তাহলে বোঝা যাচ্ছে যে একটা প্যারার মধ্যে, একটা প্যারাগ্রাফের মধ্যে আপনি সবগুলো একই সেন্টেন্সে লিখবেন না, প্রথম কথা। 2 নম্বর কথা দেখেন, আপনি এখানে যতগুলো সেন্টেন্স দেখেছেন বেশিরভাগ এটা ছাড়া কিছু কিছু সেন্টেন্স দেখেন তো এই অংশটা হচ্ছে যে একটা প্যাসিভ। ইনভলভমেন্ট শুড বি অ্যালাউড, মানে কথাটা কি? এই দেখেন ইনভলভমেন্ট, এই বিষয়টা অনুমতি দিবে কে? সরকারও তো দিবে। তো যে দিবে, যিনি সাবজেক্ট, এখানে কিন্তু সাবজেক্টের জায়গায় যদি সে যদি না থাকে তাহলে বুঝে নিবে এটা প্যাসিভ। এই যে এটা অংশটা হচ্ছে যে প্যাসিভ। তাহলে এখান থেকে আরেকটা জিনিস বুঝেছি, আপনি লেখার আরেকটা খুব গুরুত্বপূর্ণ মেকানিজম হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস কীভাবে কিন্তু আপনাকে গঠন করে সেটা কিন্তু জানতে হবে। অর্থাৎ অবজেক্ট সব সাবজেক্ট হবে, সাবজেক্টটা কিন্তু উজ্জ্ব থাকবে। আরেকটা বিষয়, প্যাসিভ ভয়েসে সবসময় মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, অ্যালাউড দেখেন ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এবং আরেকটা রুল শিখেছেন, আপনাদেরকে শিখিয়েছিলাম মডেল ভার্বের পরে কি হয়? মডেল ভার্বের পরে হচ্ছে যে বেস ফর্মেই হয়, কিন্তু এখন দেখেন এখানে বেস ফর্ম হয় নাই, ফিফি ফর্ম হয়েছে। কেন? প্যাসিভ সেন্টেন্সে যদি মডেল ভার্ব হয়, মডেল ভার্বের পরে যদি বি হয় তাহলে অবশ্যই ফিফি ফর্ম হবে। আবার আচ্ছা, এটা তো সেন্টেন্সের গঠন জানলাম, আপনি সেন্টেন্সের প্যাটার্ন, এক একটা সেন্টেন্স এক একটা স্ট্রাকচারে লিখবেন, এবার মাঝে মাঝে আপনি প্যাসিভও লিখবেন। এটাও কিন্তু একটা লেখার একটা ভ্যারিয়েশন। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, এই জিনিসটা দেখেন তো, কনসেন্ট্রেশন, ক্যাটালাইজেশন, মনোপলিস্টিক প্র্যাকটিসেস, প্রাইস ম্যানিপুলেশন। এই যে দেখেন প্রত্যেকটা কনসেন্ট্রেশন, এটা দিয়েও একটা বাক্য তৈরি করা যায়, এটা দিয়েও একটা বাক্য তৈরি করা যায়, এটা দিয়েও একটা বাক্য তৈরি করা যায়, এটা দিয়েও একটা বাক্য তৈরি করা যায়। তাহলে আমি কি করেছি? অনেকগুলা বাক্যকে প্রত্যেকটা বাক্যের জন্য একটা হেডওয়ার্ড, একটা ফ্রেজ করে একটা সেন্টেন্সে তৈরি করে ফেলেছে। তার মানে এখান থেকে আপনি শিখেছেন প্রত্যেকটা বাক্যের মেইন ইনফরমেশনকে ফ্রেজে বা ওয়ার্ডে রূপান্তর করে একটা সেন্টেন্সে আপনি রূপান্তর করে ফেলতে পারবেন। তাহলে এটা কোথায় লাগবে? প্যারাফ্রেজিংয়ে লাগবে, এটা সামারিতে লিখতে লাগবে। তাহলে অনেকগুলো সেন্টেন্সকে আপনি কীভাবে গ্র্যাব করবেন? প্রত্যেকটা সেন্টেন্সের মূল অংশটাকে ফ্রেজে রূপান্তর করে, ওয়ার্ডে রূপান্তর করে কিন্তু আপনি একটা ক্লজে দিয়ে দিতে পারেন, বা ফুল এটা একটাকে ফ্রেজে রূপান্তর করে ফেলতে পারেন। এরপরে দেখেন, এখানে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারেন। পরবর্তী অংশটা দেখেন, আমি এটা একটু খুব দ্রুত ট্রান্সলেশন করব। দিস, দিস হচ্ছে তো এখানে ফ্লোরাল ফর্ম, এখানে দিস থেকে দিস, এই যে দিস থেকে দিস, দিস কনসার্ন, কেন এটা ফ্লোরাল? এখানে দেখেন দিসের পর যখন নাউন আছে তখন এটা কিন্তু আর প্রনাউন বলতে পারবেন না, এটা এখন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। অ্যারাইজ, অ্যারাইজ হচ্ছে দ্য মেইন ভার্ব, তাহলে দিস কনসার্ন এটা হচ্ছে দ্য সাবজেক্ট। এই যে উদ্বিগ্নগুলা, এই চিন্তাগুলা অ্যারাইজ করে, যে এগুলো যখন মানে দেখা যায় মানুষের সামনে যখন উঠে আসে, কেন উঠে আসে? বিকজ আওয়ার ফার্স্ট এক্সপিরিয়েন্স অফ দ্য প্রাইভেট সেক্টর পার্টিসিপেশন, আমাদের অতীতের যে অভিজ্ঞতা, মানে লাস্ট গভর্নমেন্টকে, অর্থাৎ জুলাই রেভলিউশনের আগের যে গভর্নমেন্ট ছিল সে গভর্নমেন্টকে ইন্ডিকেশন করা হচ্ছে। এরকম যখন অতীতের কোনো আপনার লেখাকে যখন এই যে রাইটারের যে প্রাইভেটাইজেশন করা উচিত নয়, রাইটার নিজস্ব মতামত দেওয়ার পাশাপাশি একটা কি দিচ্ছে? রেফারেন্স দিচ্ছে, মানে কেন এটাও যুক্তি। এই যে তাহলে বোঝা যাচ্ছে যে আপনার লেখাটাকে ফ্যাক্ট করার জন্য, বাস্তবধর্মী করার জন্য আপনি বিভিন্ন কিছু রেফারেন্স দিতে হবে। এটা একটা লেখার একটা মানে আইডিয়া নিতে পারেন।
সাহিত্যের ভাষায় এরকম অতীতের কোনো রেফারেন্স দেওয়াকে বলা হয় অ্যালিউশন, এটাকে বলা হয় অ্যালিউশন, মনে রাখবেন। আচ্ছা, এই অংশগ্রহণটা দেখো ন্যাশনালি ইম্পর্টেন্ট স্পিরিটস, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্ষেত্র, পার্টিকুলারলি বিশেষভাবে ইন দ্য এনার্জি, যে জ্বালানি খাতে অ্যান্ড পাওয়ার সেক্টর, এবং যে আমাদের পাওয়ার সেক্টর বিদ্যুতের কথা বলা হচ্ছে, হ্যাজ অফটেন বিন ডিসঅ্যাপয়েন্টিং, যেটা আমাদেরকে অনেক বেশি হতাশ করেছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটাও আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে যে একটা কমপ্লেক্স সেন্টেন্স, এই অংশটা হচ্ছে যে মেইন ক্লজ, পরবর্তীটা হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজ। এখন এখান থেকে আপনাদেরকে আরেকটা জিনিস, সেটা কি, যেমন মনে করেন আমি এটাকে চাচ্ছি দিয়ে প্যারাফ্রেজিং করতে, মানে সেন্টেন্সটাকে নিজের মতো করে লিখতে, আরও ছোট করে ফেলতে। তাহলে আরও ছোট করার জন্য আপনাকে কী করতে হবে, এটাকে সিম্পলে রূপান্তর করতে হবে। সিম্পল কমপ্লেক্সের রূপান্তর কিন্তু এগুলো আপনাদেরকে আমি সেন্টেন্সের ক্লাসগুলো কিন্তু দিব মাঝখানে পরে, এগুলো অবশ্যই প্রয়োজন আছে রাইটিংয়ের জন্য। তাহলে আপনি এটাকে ফ্রেজ করে ফেলবেন। কীভাবে ফ্রেজ করে ফেলবেন, এই যে বিকজকে বিকজ অফ বানিয়ে দিবেন, তাহলে এটা কনজাংশন থেকে কনজাংশনাল ফ্রেজ হয়ে গেল বা প্রেপোজিশনাল ফ্রেজ হয়ে গেল। তখন এখানে ফাইনাইট ভার্বটা আপনি তুলে দিবেন। তাহলে এটা একটা ক্লজকে ফ্রেজে করছি, একটা ক্লজকে ফ্রেজে কীভাবে করছি, কনজাংশনটাকে তুলে দিচ্ছি, এই ক্লজটাকে ফ্রেজে করছি, ক্লজটাকে ফ্রেজে কীভাবে করছি, ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট ভার্ব করেছি। তখন একটা মাত্র ক্লজ হবে, তখন এটা সিম্পল হয়ে যাবে। অর্থাৎ আগে শিখেছেন একটা সেন্টেন্সকে কীভাবে ছোট করা হয়, ঠিক এখন একটা কমপ্লেক্স আর কম্পাউন্ডকে আপনাকে এটাও জানতে হবে, এই জিনিসগুলো লাগবে। আবার সামারি করতে, আপনার নিজের মতো করে গুছিয়ে লিখতে, একটা সেন্টেন্সকে কীভাবে মানে বড় করবেন, একাধিক সেন্টেন্স বের করবেন, আবার একাধিক সেন্টেন্সকে একটা সেন্টেন্সে কীভাবে গ্রেভ করবেন, এই জিনিসগুলো কিন্তু আপনাকে জানতে হবে। আচ্ছা দেখি, তাহলে আবার রাইটার এটাও একটা কিন্তু আপনার ট্রানজিশনাল ওয়ার্ডস, যেমন দিয়ে আপনাকে বোঝাচ্ছে, যেমন যে ফর ইনস্ট্যান্স, তাহলে ও যে যেটা এলিউশন দিয়েছে, আপনি যে একটা এলিউশন দিবেন সেটার একটা আপনাকে এক্সাম্পল দিয়ে বুঝাই দিচ্ছে। দেখেন এটা একটা কানেক্টরস, কেন কানেক্টরস, আগের সেন্টেন্সটাকে আমি এটাকে ফ্যাকচুয়াল করার জন্য, এটা দলিল ভিত্তিক করার জন্য, প্রমাণ দেওয়ার জন্য, তাহলে এটা একটা কানেক্টরস ইউজ করেছে। দেখেন আগে ইউজ করেছে হাউবার, এখন প্রয়োজন হয়েছে ফর ইনস্ট্যান্স। দ্য কস্টলি ক্যাপাসিটি, যে যে খরচের যে ধারণ ক্ষমতা, পেমেন্ট, থেকে পেমেন্ট, মেড এভরি ইয়ার, এটা প্রতি বছর করে তুলেছিল, মানে আগের কথা বলা হচ্ছে, ফার্স্ট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট। টু প্রাইভেট পাওয়ার প্ল্যান্টস, যে পাওয়ার প্ল্যান্টগুলোকে ইভেন দ্য ওয়েন দ্য রিমেইন আইডল, আইডল মানে আমরা জানি বিষয়টা হচ্ছে দেখি যে একদম অলসকে বুঝি আমরা, তবে এখানে কিন্তু অলস তো বোঝাবে না, এখানে কোনো মানুষের কোয়ালিটিকে ইন্ডিকেশন করা হচ্ছে না। এই যে এখানে হচ্ছে আপনাকে শব্দচয়ন ট্রান্সলেশনে বুঝতে হবে, এখানে শব্দ চয়েসটা হবে যে কি, এটাকে অস্থবির হয়ে গিয়েছে, গতিহীন হয়ে গিয়েছে। অর্থাৎ ওই প্ল্যানগুলো যখন গতিহীন থাকে, শুড সার্ভ অ্যাজ এ কশনারি টেল। টেল মানে কি, ঠেল থেকে টেল, এই যে TELL, এটার ভার্ব, এইটার নাউন হচ্ছে যে টেল। টেল মানে আমরা জানি কোনো গল্পটাকে, কথাটাকে এখানে একটা স্যাটায়ার করেছে রাইটার, যেটা আমাদের জন্য কি সতর্কমূলক একটা গল্প নয়। অর্থাৎ একটা রাইটার কোন একটা বিষয়কে বিদ্রুপ করে, ঠাট্টা করে বাস্তবটা বোঝানোর চেষ্টা করলে, অন্যায্যটাকে যখন উনি হাসি ঠাট্টার মাধ্যমে কিন্তু ঘৃণাই করবে, এটাকে বলা হয় একটা স্যাটায়ার বলা হয়। দেখেন ডেলি স্টারের ভাষাটা কিন্তু কত পাওয়ারফুল, এখান থেকে আপনি অনেক কিছু জানবেন যদি বুঝে পড়েন। তার মানে এটা বোঝানো হচ্ছে যে গত সরকারের আমলে আমরা দেখেছি যে প্রাইভেট সেক্টরের যে প্ল্যানসগুলো, যেগুলো হচ্ছে যে প্রাইভেটাইজেশন করা হয়েছে, এগুলো যে কিন্তু স্থির থাকে, নিশ্চল থাকে, গতিহীন থাকে, যেগুলো আমাদের জন্য কি একটা মানে একটা সতর্কমূলক বার্তা নয় কি? এই সরকার কেন নিচ্ছেন এটা? দ্য লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস মার্কেট অফার্স অ্যানাদার ট্রায়াল এক্সাম্পল, এই আরেকটা, এটার কত এক্সাম্পল দিচ্ছে, এটাও আমাদেরকে আরেকটা এক্সাম্পল উপস্থাপন করে। এখানে অফার হচ্ছে দ্য মেইন বরফ উইথ দ্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনস লার্জলি ফেল ইনটু, মানে এই কমিশনের কথা বলা হচ্ছে যেটা জ্বালানি সংস্থার, যে ব্যর্থ হয়েছিল এনশিওর, নিশ্চিত করতে, দ্য প্রাইভেট কোম্পানি সেল দেখো রেগুলেটেড প্রাইসেস, মানে এই প্রাইভেট কোম্পানিগুলা নির্দিষ্ট নির্ধারিত মূল্যে, সরকারের বেঁধে দেওয়া মূল্য তারা বিক্রি করতে জনগণের কাছে এটা ব্যর্থ হয়েছিল। দ্যাট মিনস
আপনাকে অর্থাৎ এটার অর্থ হচ্ছে কোম্পানিটাকে যখন প্রাইভেটাইজেশন করা হয় তাদেরকে একটা মূল্য কিন্তু ধরে দেওয়া হয়। এখন দেখা যায় তারা সরকারকে এবং জনগণকে হচ্ছে দেখি ফাঁদে ফেলে এটা মানে অনেক কিছু রিজার্ভ রেখে দেয়, বলে যে এখানে আমাদের জ্বালানি নাই, ইম্পোর্ট করতে পারতেছি না, ইচ্ছা মাফিক হচ্ছে যে বাজারকে ম্যানিপুলেশন করে, এবং যার কারণে কিন্তু হচ্ছে যে একটা অস্থিরতা বিরাজ করা মূল্যের মধ্যে। এই যে গত সরকার বিভিন্ন যে বিদ্যুতের দাম বেড়ে গিয়েছিল, বিদ্যুৎ ঠিকমতো পাচ্ছে না, কিন্তু এটা যখন সরকারের হাতে থাকে সরকার মানুষের কথা বিবেচনা করতে পারে, কিন্তু বিভিন্ন কোম্পানিগুলো নিজের স্বার্থের কথা বিবেচনা করে, এই জিনিসটাকে বলা হচ্ছে। আবার এখানে একটা প্রেপোজিশন শিখেছি, সবসময় মূল্যর আগে অ্যাড হবে, এটা মাথায় রাখবেন। এরপর ওটা দেখেন, দ্য সিন্ডিকেটস ইন দিস মার্কেট, এই মার্কেটের মধ্যে একটা সিন্ডিকেট করে তোলে তারা, ক্যান ইভেন ক্রিয়েট দ্য আর্টিফিশিয়াল শর্টেজ, এবার সিন্ডিকেটটা করে তারা একটা কী করে, কৃত্রিম আর্টিফিশিয়াল শর্টেজ, কৃত্রিম ঘাটতি তৈরি করে। এই যে এটা একটা ম্যাটাফোর, মানে এই ঘাটতিটাকে হচ্ছে যে কৃত্রিম ঘাটতির সাথে তুলনা করা হচ্ছে, এটা একটা ম্যাটাফোর। অ্যান্ড জেক আপ প্রাইজেস, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তাহলে এই যে দেখেন, আমি গ্রামার অ্যানালাইসিস করেছি, যেগুলো হচ্ছে যে কলোকেশন কোনটা, আপনাদেরকে একটু বুঝাই কলোকেশন কোনটা। একটা জিনিসের অর্থ হচ্ছে যে সরাসরি অর্থ হবে না, এটা হচ্ছে যে প্রসঙ্গভেদে অর্থটা হবে, সেটাকে বলা হয় কলোকেশন। এবং কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড বা বিভিন্ন ধরনের যখন আপনি ইডিয়ম, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, এগুলো মার্ক করবেন, এগুলো আপনাকে নোট ডাউন করতে হবে, মাথায় রাখতে হবে, কিন্তু এই জিনিসটা বোঝাচ্ছি। যেমন এখানে জ্যাক আপ মানে হচ্ছে খুব দ্রুত বৃদ্ধি, এটা হাইক বলতে পারি, হাইক মানিয়ে তো বৃদ্ধি, ঠিক আছে। এটাকে আমি ড্রাইভ আপ বলতে পারি, ড্রাইভ আপ মানিয়ে হচ্ছে যে বৃদ্ধি, রাইজ আপ মানিয়ে তো বৃদ্ধি, অনেকভাবে বলা যায়। তাহলে মূল্য বৃদ্ধি পায়, তারা সিন্ডিকেট করে, ইফেক্টিভলি হোল্ড ইন দ্য গভর্নমেন্ট, সরকারকে কিন্তু কি করে নিজের হাতে বন্দি করে। অ্যান্ড ন্যাশন হোস্টেস, হোস্টেস মানে কি, যেটা জবানবন্দি, ইন দ্য টাইমস অফ দ্য ক্রাইসিস, এবং তাদের হাতে জনগণ কিন্তু জিম্মি থাকে, এভাবে বলা হচ্ছে। তাহলে ফুল অর্থটা কী হয়, অর্থাৎ তাদেরকে যখন দেওয়া হয় তারা একটা মার্কেটে কিন্তু সিন্ডিকেট ক্রিয়েট করে, একটা কৃত্রিম সংকট সৃষ্টি করে, এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে তারা হচ্ছে, আমি প্রথমেই বলেছি, মূল্য হচ্ছে দেখি একদম খুব দ্রুত গতিতে বৃদ্ধি পায়। তারপর হচ্ছে যে সরকারকে এমনভাবে গ্র্যাব করে জনগণ তাদের কাছে জিম্মি হয়ে যায়, কিন্তু এই বিষয়টা কিন্তু এভাবে বলা হচ্ছে। এই যে এটা হচ্ছে একটা অ্যান, আমরা যদি দেখি অ্যান হচ্ছে দ্য কোঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন মানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ফাইনাইট ভার্ব আছে। তাহলে এই যে জ্যাক আপ, এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, তাহলে এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে অ্যান্ড থাকলে হচ্ছে যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকলে সেন্টেন্সটা আমি বলতে পারি এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। আপনারা আশা করি এভাবেই অ্যানালাইসিস করবেন, আমি যেভাবে দেখিয়েছি, আমি আর অ্যাপ্রোচ করব না। এভাবে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে আগে কোয়েশ্চেন করেন। এখানে ইলেকট্রিসিটির যে এত যে প্রবলেম, এই যে আমার একদম 15% চলে এসেছে লেফট অফ,